গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিগলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় ভূত হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার শায়র আহমেদ। সে হলো ফরেইনার মাতাল। শায়ার আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক, অর্ণব, অ্যালিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধুবান্ধবের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টাপাল্টা কাজে সঙ্গ দিয়েছে শায়র, কিন্তু এসব কাজে সবসময় শায়র থাকতো পেছনের সারিতে, আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য। রিডিকুলাস। এক কথায়, কৃতিকের সাথে তুলনা করতে গেলে শায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরে লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাব ভূষিত করা এই শায়রের দুমগ বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সব কিছু কেমন দুলছে, ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসেই বাড়ি ফিরছে। কি আশ্চর্য চমৎকারী অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতেই ঘরের দুয়ারে পা রাখলো শায়র যখন বাড়িতে ফেরেন, তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত। সে একদিকে ঘরদোর ভ্যাকিউম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ের স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে শায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র 2 মাস যেতে না যেতে কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলেই জোর করে বিয়ে করা হয়েছিল, নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ শায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়েছিলাম, রাতের রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গল গ্রহ থেকে খেয়ে এসেছি। অস্ফুটেই কথাটা বেরিয়ে এলো টালমাটাল না শায়রের মুখ ফসকে। শায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুচকে শুধালো, কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তর কিছুই জবাব দিল না শায়র। উল্টো ওকে সূক্ষ্ম চোখে পরক করে আঙুলে কর গুনতে গুনতে বিড়বিড়ালো, 1টা বউ, 2টা বউ, 3টা বউ, 4টা বউ, 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে ধরে বিস্ময়ের কণ্ঠে কথাটা বলল শায়র। শায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না নীলিমার। এত রাতে কী সব মশকারা বুঝতে পারছে না ও। তাই শায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁজিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবল তাবল? আর 10টা বই বা কোথায় পেলেন? শ্যুট থেকে তো আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন। শায়র একটু দম নিয়ে ভাবলো, অতঃপর আঙুল উঁচিয়ে সিলিংয়ের দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে, মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। শায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? শায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোর জোরে হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তা মহাকাশে মত কোথায় পেলেন? শায়রের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে বলো না, মাঝ আকাশে এলিয়েনগুলো হকারি করছিল, খুবই দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমা ভ্যাবাচাকা খেয়ে গেল শায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আর একটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শুধালো, তা এখন আপনি কোথায় আছেন? শায়র টুলতে টুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার? চাঁদে। অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা শায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থাকেন তাহলে বলুন তো আমি কে? শায়র তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে নাকটা শিকয়ে তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা, কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে? কি? আমি ডাইনি বুড়ি? শায়রের কথায় খেকিয়ে উঠল নীলিমা। শায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুচকে বলল, হ্যাঁ ডাইনিই তো। কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক! বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে দিল নীলিমার, সর্বাঙ্গ ভাসিয়ে দিল শায়র। নীলিমার সব সময় একটু বেশিই পাষাণ। শায়রের মতো সফট হার্টেড লাভিডাভি হাজব্যান্ড ম্যাটারিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দটা আওড়াতে। নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায় আদতে কে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে। অথচ শায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ শায়রের দৃষ্টিকোণ এতটা জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে শায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এই পাষাণ মেয়েটার প্রেমে পড়ল। কি অদ্ভুত! ছেলেটা এ জীবনে বউয়ের আদর সোহাগ তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু একটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথায় আছে না, মানুষের ভাবনা যেখান থেকে শেষ হয় উপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সবসময় সব পরিস্থিতিতে নীলিমা শায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং শায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রিজে
নিজে ফ্রেশ হয়ে এসে ওকেও সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে সায়রকে নিয়ে শুয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা, তবুও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতো ঢলঢলে আদরে মুখটা। এই মুহূর্তে ওর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখেই নিবদ্ধ রয়েছে। সায়র সেই কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শুধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে ক্ষোভ অভিমান দুটিই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে ফেলল, চুমু খাবো বলে। হেসে বলল, চুমু খাবো বলে? যে কে বলেছে? মাল খেয়ে চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথায় নীলিমা নাক মুখ কুচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা, কি শিক্ষা ছ্যা। সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসুন একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন, তাহলেই হলো, আর মুখ দেখাতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক গেল নীলিমা। কী ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য। আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এই যে সায়রের কঠোর অধিকার, তাতে কী করেই বা বাধা দেবে নীলিমা, যার দরুন একটু আগের সেই জিদি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তে। নীলিমা ভবঘুরে হয়ে কী যেন ভাবছে, তখন থেকে সায়র সেই মুহূর্তটার ফায়দা নিল। ওকে একটানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডোবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙা অধর যুগলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে কেঁপে উঠল নীলিমা, অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানোর নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনেট চুমু, যার ফলস্বরূপ নীলিমার হৃদয় মন সব কিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো। বেসামাল ঢেউ ক্ষণে ক্ষণে মাথাচাড়া দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা। সায়র নীলিমার হাতে হাত রেখে শোয়া হয়ে আছে, আর নীলিমা ওর উপর গম্ভীর একটা ভেজা নরম অনুভূতি আবিষ্ট হয়ে নীলিমা কেমন যেন নেতিয়ে পড়ল, নিজের অজান্তেই হাত নিয়ে রাখলো সায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের উপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনও স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দরী রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর, আই ওয়ানা টাচ ইউ। এটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। এদিকে সায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমাটিয়ে বলল, মাতাল একটা। আচ্ছা, গল্পটা যেহেতু শেষের দিকে চলে আসছে, এখন কিন্তু একটু রোম্যান্টিক অ্যালার্ট আছে। যারা হচ্ছে স্কিপ করতে চান বা যাদের ভালো না লাগে রোম্যান্টিক পার্টগুলো, তারা স্কিপ করতে পারেন। কারণ উপন্যাস হচ্ছে আমি চাইলে আমার মতো করে পড়তে পারবো না, কিছুটা বাদ দিয়ে। উপন্যাস সবটা না পড়লে যারা উপন্যাস প্রেমী আছেন বা যে উপন্যাস শুনতে পছন্দ করেন তারা মজা পাবেন না। তো যাদের খারাপ লাগে, অনেকেই দেখলাম কমেন্ট করছেন আমি এই রকম কথাবার্তা কীভাবে পড়তেছি, ভাই যেটা লেখা সেটা তো পড়তে হবে, তো আপনারা স্কিপ করেন। এখানে আমি বলে দিলাম একটু রোম্যান্টিক অ্যালার্ট আছে। কাল সারা রাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখনও অনেকটা দুর্বল, অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুনে এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আজ শোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন, এভাবে বসে বসে কী শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কী যেন টাইপ করছে অরু। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগরে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। অরুও পারেনি এতগুলো দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙুলগুলোকে করে দিয়েছিল আশার আর অপারগ। বহুদিনের সেই অপারগ শক্তিবলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে অরু। অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে অরুকে সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে অরুকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ওষুধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। অরু তখনও সচকিত হয়ে একধানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখন অরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি। ফোনটা এখানেই রেখে দিয়েছিল মনের ভুলে, তাই এই মুহূর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে কৃতিকের কাছে এগিয়ে গেল। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল করেছে।
কৃতিক কানের হেডফোন খুলে এক নজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারলো বিছানার এক কোণে। কী হলো? অরুর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছু হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক অরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলি তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে ওরু। ওরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন্ড? ওরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতি শক্তি বলে কিছু নেই? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক অরুকে হ্যাচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? আয় আয়, কাছে দেখাচ্ছি। ওরু মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার, নো ওয়ে। কথাটা বলেই ওরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসলো কৃতিক। দু হাতে ওরুর নরম কবজি দুটো চেপে ধরে হ্যাসকি স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সে খবর রাখিস তুই? সারা রাত একটুও ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি আমার পিচ্চি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। এই ঘুমন্ত পরিটাকে কি করে জাগাতাম আমি? আমি তো নির্দয় মানব, তবুও এই নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না তোর উজবুক দুলা ভাইয়ের। কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেল। আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না করছে না, আপনার সব রকম রূপ দেখেই অভ্যস্ত আমি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখলো অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরুর। ওলটপালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারে না কি আছে ওই চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে, হৃদয়ের কুল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তেই। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসলো কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দু চোখে বলুন না? হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিটতে ছিটতে কৃতিক হিসিয়ে জবাব দিল, অবসেশন। আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে ওরু অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃতিক উদ্ভ্রান্তের মতো ওরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দেবো বেবি, একটা নয় 10টা কিনে দেবো, তাও এখন চুপ করে থাক। কৃতিকের কথা মতো ওরু পুনরায় শুধালো। অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধ হয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন অরুর জন্যই শুধু এত পাগলামি করে? কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধর যুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্তায় কপালটা কুঁচকে এলো কৃতিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে শক্ত হাতে গলাটা চেপে ধরল অরু। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র, বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে অরু, যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করেই এমন রাগের বহিঃপ্রকাশ দেখে ঘটায় কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। দেখল একটু আগের সেই কামক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তারই আত্মা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি। তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিস কে হাত দিয়েছে? শেষ কথাতে থমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করেই বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর দিতে না পারলেও কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে, সেই ভয়ে অরু আমতা আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। চুপ, রাখ তোর কমিটমেন্ট, আগে জবাব দে, আমার জিনিস কে এভাবে স্পর্শ করছে? নয়তো আজ তোর শরীরের কোনো জায়গা বাদ রাখবো না আমি অরু, রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিক সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাড়টা ভেঙে চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেঁচকি তুলে বলল, বিশ্বাস করুন আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে, সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে। ওর জিনিসকে কেউ এতটা গভীরভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রাতিরিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ভাবেই অরুর
মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কেউ এভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল, দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয় তো? ওরও তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো, তবে তা দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগেই ওর চোখ গিয়ে ঠেকলো স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে ওরুর বহু কষ্টের লেখাগুলো এখনও ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন আপনি এসব পাগলের মতো? এতক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় ওরও খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড, কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যবার ওর কলার বনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু, তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃতিকের। ওর আগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ায় দরুন কৃতিক পুনরায় সেটাকে হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হলো। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না, আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো সুযোগ সূত্র নেই, লেখালেখি আমার ছোটোবেলার স্বপ্ন। কৃতিক থামলো, ল্যাপটপটা বাইরে না ফেলে ছুঁড়ে মারলো টেবিলের উপর। ওর তুমিতে কাজ হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। তারপর সেভাবেই পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক শুধু দু হাত মুষ্টিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে ওরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো, আর কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃতিকের কথার জবাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক কী ভেবে যেন নিজের শার্টটা খুলে ওরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তেই নিজে একটা হুড়ি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে ওর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না ওরু, উল্টো রাগে ক্ষোভে ফোঁস করতে করতে কৃতিক বেরিয়ে যেতেই ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেবেলা সেবেলা সেভাবেই কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারের চাদরে মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরণী জুড়ে। তখনও ওরু যেন অস্তিত্বহীন। সারাদিনও একটিবার দরজা খুলেনিও আর না তো খোঁজ নিয়েছে কৃতিকের। ওদিকে কৃতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি ওরুকে। আর ঘাটাবে বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া ওরু দরজা খুললে কী বা জবাব দেবে ও? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পজিটিভনেস, অবসেশন, টক্সিসিটি এসব ওরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করেই জানে, তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। ওরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে, এই শরীর এই আত্মা সব আমার, ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি, আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং ওরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয় একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কী করে এতটা আঘাত করলাম আমি? আমার মতো একটা লাগামহীন ছন্ন ছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধু মাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি হিজিবিজি ভাবতেই ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। এখন নিশ্চয়ই ওরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে ওরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পর সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় ওরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে ওরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যেটা লেখা, আম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবে না, একটু রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করবো। সাথে দুঃখী একটা ইমোজি। তবে এই ফিরকুটে আজ আর মন টলবে না ওরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল ওরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে, তাই তাড়াহুড়ো করে ব্যাকয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে কৃতিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে ওরু। অগত্যায় বউয়ের কাছে ক্ষমা প্রার্থনা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ার চশমা দিয়েও খালি চোখে চারিদিকের কোনো কিছুই দেখার উপায় নেই। অথচ এই নিকষ আধারের মাঝেও সায়রের দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদেই ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা
1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়, সেই যে পাহাড়ের চূড়ায় এসে 3 জন মিলে বসেছে তখন থেকেই চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে শায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃতিক নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্তের মাঝে পরে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিচ্ছু নেই। অথচ অ্যালিসার প্রেগনেন্সি মুড সুইংয়ের খপ্পরে পড়ে প্রতিদিন কী মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানাই থাক, আপাতত শায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই, ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত ফুরাবার আগেই মরে যাবি তুই। তৎক্ষণাৎ শায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাড় বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খেয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই? সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুচকে বলল, চুমু কি খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয়ই জানিস? শায়র মুখ কাচুমাচু করে বলল, আমার কিন্তু মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না, ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। শায়রের কথায় পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তাও খেতে দেয়, আমার বউ তো সকালে উঠেই ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললেই অর্ণব না সূচক মাথা নাড়ালো, বলল, শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি যে আদৌ তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা, আর নাম হবে মিশন ফুলসজ্জা। অর্ণবের কথায় শায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইল? স্ট্রেঞ্জ। কৃতিক মুখ দিয়ে নিকোটিনের ধোয়া ছেড়ে বলল, বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, তো রাগ ভাঙালেই তো হয়। তাছাড়া ওরও একটা সফটি, ও তোর উপর কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলে 1 ঘন্টা, সারাদিন। অর্ণবের মুখের উপর কথাটা বলে শায়রের মতো করে দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। অর্ণব বুদ্ধিমানের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি, জটিল সমস্যা। তুই একটা কাজ কর, তুই বরং অরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগফাক সব উধাও। অর্ণবের কথায় কৃতিক ওর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অর্ণব পুরোনায় বলে, এই ধর ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করছি, কিংবা কোনো রয়্যাল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালার সুর শোনালি, সেই বেহালার তালে তোরা দুজন বল নাচ করলি, তোদের পায়ের কাছে জমা থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার উপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপড়ি। অর্ণব কথা শেষ করার আগেই কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম, আমি এসব পারি না, এগুলো আমার ডিকশনারিতে নেই। ইভেন আজ পর্যন্ত আমি ওরুকে নিয়ে কোনোদিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি, বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কী সব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না। কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখেই চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়, আরে কোথায় যাচ্ছিস? কৃতিক যেতে যেতে জবাব দেয় বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে শায়র অর্ণবকে বলে, ওদের হঠাৎ কী হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়, জানি না, তবে অরুর মামাতো ভাই রেজা এবার শেষ, ছেলেটা একটু বেশি ধূর্ত। শায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় শুধালো, শেষ মানে? অর্ণব কপট হেসে বলল, কুল শায়র, কাল ইন্টারনেটে এমনিতেই দেখতে পাবে, এত হাইপার হওয়ার কিছু নেই। গভীর রাত, ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসলো অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃতিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই অরু রেগেমেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক বলে ওঠে, ব্যথা করছে হার্টবিট। কৃতিকের কথায় রাগঢাক ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল অরু। মনে মনে ভাবলো, সত্যিই তো আজ কৃতিক একটা ওষুধও খায়নি, কী করেই বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর অরু তো রাগের চোটে দরজাই খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের বাজকাট সুচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে উঠল, মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে শান্ত স্বরে বলল, এখানে ব্যথা করছে, তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে। মেঘলা আকাশ, বাইরে ঝড়ো হাওয়া বইছে প্রবল বেগে। মাথার উপরের পাইন গাছগুলো অন্ধকারের মাঝে উথাল পাথাল হয়ে উঠছে, যেন কোনো বিদঘুটে জন্তু জানোয়ারের খুনাক্ষরেও ভুলবশত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয় এখনই ছুটে এসে বিশাল হাত তুলে থাবা বসাবে ঘাড়ে, শুষে নেবে শরীরের শেষ রক্তবিন্দু। দেখলে কেমন ভয়ে শির দ্বারা বেয়ে নেমে আসে হিম ধরা শীতল স্রোত। একটা গা ছমছমে পরিবেশে নিদারুণ ভঙ্গিমায় ব্যালকনিতে বসে আছে নীলিমা। ওর কোনো হেলদোল নেই এই দমকা বাতাসে, যেন এক নির্জীব আত্মা। খুলে রাখা রেশমের মতো চুলগুলো সেভাবেই উঠছে এলোমেলো হয়ে। নীলিমাকে উদাসীন দেখাচ্ছে সেই সন্ধ্যা থেকে, কি যেন অযাচিত ভাবনায় বুধ হয়ে আছে মেয়েটা। মনের মাঝে চলছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণ সমাধান যে নীলিমার অজানা তেমনটা নয়, ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিণামদর্শিতা নিয়ে
দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে আছে। তবুও আজ মন বলছে এবার একটা সমাধানের প্রয়োজন, সত্যিই প্রয়োজন। শায়রের মতো এমন একটা সজীব হৃদয়ের পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরও আগে প্রয়োজন। শায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো শায়র। কাঁধে তার ছোট্ট ব্যাকপ্যাক, মনে হয় শ্যুট ছিল আজ। শায়রের উপস্থিতি টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালো। শায়র একটা ক্লান্ত মাখা হাসি নিক্ষেপ করলো নীলিমার পানে। নীলিমা সেভাবেই নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল শুধু। শায়র ব্যালকনির দিকে দু কদম এগিয়ে এসে নীলিমাকে বলল, রান্না করেছো তুমি কিছু, নাকি আমি করব? ওয়েল, শায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়, কারণ গত 2 মাসে নীলিমা হাতে গোনা কয়েকদিন রান্না করলেও বেশিরভাগ সময় রান্নাবান্নাটা শায়রে নিজেই করে। যখন সময়ের অভাব করতে পারে না তখন বাইরে থেকে খাবার অর্ডার করে দেয়। তবুও রান্নাবান্নার জন্য নীলিমাকে হুকুম করে না কখনো। শায়রের কথায় পাছে নীলিমা জানালো, করেছি, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। পরিবেশনটা কিঞ্চিত অসহনীয় আর দম বন্ধকর। পরিবেশটা কেমন যে গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে, এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস। অবশ্য বাইরেও ঝড়ো হাওয়া বইছে খুব। তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে জলদি ওয়াশরুমে ঢুকে যায় শায়র। আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিংয়ে খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা। মখমলের মতো নরম বাট্টাওয়ালটা গলায় ঝুলিয়ে শায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ। সব কিছু এখনও আগের ন্যায় থমথমে। নীলিমা কেমন যেন আজকে একটু বেশি চুপচাপ। চুল ফুল খুলে অমন বারান্দায় বসেছিল। পাইন গাছের পেতনি ভর করলো কিনা সেটাও ভাবনার বিষয়। শায়র ভাবলো কিছুক্ষণ, অতঃপর নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠল, বলছে যে নীলিমা, কোম্পানি থেকে আমাকে বড় একটা অ্যাপার্টমেন্ট ওঠার জন্য বলা হচ্ছে। আমার ম্যানেজারও সেখানে সর্বক্ষণ কর্মরত থাকবে। তুমি যদি বলো তো ওই অ্যাপার্টমেন্টে আমরা শীঘ্রই ছেড়ে দেব। নীলিমা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, কেন, এই বাসাটা কী সমস্যা? এখানে তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলে। শায়র একটু ভেবেচিন্তে শান্ত স্বরে জবাব দিল, আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ করা দরকার। একটা প্রপার গোছানো সংসার প্রয়োজন আমাদের। ইউ নো হোয়াট আই মিন। থেমে গেল শায়র। নীলিমা বেশ শান্ত স্বরে শুধালো, নয়তো কি? নয়তো আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। আমার মনে হচ্ছে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা ঘুচিয়ে ফেলা খুব প্রয়োজন। নীলিমা, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর 5টা কাপলের মতো গুছিয়ে সংসার করতে চাই, বাচ্চা কাচ্চা জন্ম দিতে চাই। আবারও মাঝপথে কথা আটকে গেল শায়রের। নীলিমার কিছুই বলছে না, মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু। নীলিমার নীরবতা শায়রকে পীড়া দেয়। অজানা অধিকার বোধে ফুঁসে ওঠে হৃদয়টা। তবুও নিজেকে যথাসম্ভব সংযত রেখে গম্ভীর কণ্ঠে শায়র বলে, হতে পারে আমার এই পুরাতন অ্যাপার্টমেন্টেই সেই দূরত্বের একমাত্র কারণ। নয়তো এখনও সংসার ফিলটা পাচ্ছি না। কেনই বা কাছে থেকেও তুমি এত দূরে? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। শায়রের কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করে টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা। ওর থমথমে চেহারা, শুরুতে রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে শায়র ওকে আবারও পিছু ডেকে বলে, সত্যি করে বলো তো, তুমি এখনও আমার উপর রাগ করে আছো, তাই না? জোর করে বিয়ে করেছি বলে? না, নেই। কি নেই? আমি আপনার উপর রাগ করিনি। নীলিমার সোজাসাপটা উত্তর। নীলিমার উত্তর শুনে শায়র একটু স্বস্তিতে চোখ বুঝল। পরক্ষণে চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল, নীলিমা, লাস্ট কোশ্চেন। এবার দাঁড়িয়ে পড়ল নীলিমা। আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো, কি? কাল রাতে আমি কি কিছু, না মানে তোমার সাথে কোনো অভদ্রতা? সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে। হ্যাঁ, করেছেন তো, চরম অভদ্রতা করেছেন। যা নয় তাই বলে গালি দিয়েছেন আমাকে, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, পিচাসিনী, আরও কত কি। নীলিমার কথা শুনে শায়র আহাম্মক হয়ে গেল। শেষমেশ কিনা মাল খেয়ে নিজের বউকে এইভাবে গালিগালাজ করেছে। হচ্ছি সব দোষী হারামি বন্ধুগুলোর। শালা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁসির আসামি বানিয়ে দেয়। শায়র অসহায়ের মতো করে ঠোঁট উল্টে তাকিয়ে আছে দেখে নীলিমা এবার হনহনিয়ে রুমের দিকে চলে গেল। নীলিমা রেগে মেগে চলে যাচ্ছে। শায়র ব্যাপারটা বুঝতে পেরেও পেছন থেকে হাত ছেড়ে ডাকলো শায়র, নীলিমা, একটু শোনো, আমি আসলে ওভাবে মিন করতে চাইনি। বিশ্বাস করো, কাল রাতে যা করেছি, যা বলেছি, সে সব কিছুই আমি মনের ভুলে করেছি। আই সয়ার, একটা কথাও আমার মনের কথা ছিল না। শায়রের কথায় পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা। বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল আপনি আমাকে ভুল করে চুমু খেয়েছেন, আর ওই যে আদরের কথাগুলো, সেগুলো সব মিথ্যে ছিল? এবার যেন আকাশ ভেঙে পড়ল শায়র। ওর মাথার মধ্যের ঘিলু সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি ও কাল নীলিমাকে চুমু খেতে পেরেছিল, নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে? মনের মাঝে হাজারো কনফিউশন দূর করার উদ্দেশ্যে ভেবাচাকা খেয়ে শায়র অস্ফুটে বলল, ইয়ে মানে সত্যিই কি চুমুটা খেয়েছিলাম? বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় নীলিমা, হ্যাঁ, খেয়েছিলেন। নীলিমার কথায় বুকের উপর থেকে যেন পাথর সরে গেল শায়রের। এতক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে। মনে থাকুক বা নাই থাকুক, চুমু যে খেয়েছিল এটাই বড় কথা। সেই ভেবে উৎফুল্লতায় কুলকুলিয়ে হেসে উঠে শায়র বলল, বিশ্বাস করো নীলিমা, কাল যা করেছি, যা বলেছি, সব মন থেকে করেছি সব। শায়রের কথায় আচমকা চোখ মুখ কুচকে গেল নীলিমার, যেন বিয়েবাড়ির পঞ্চব্যঞ্জনের মাঝে হুট করেই কাঁচা করল্লা মুখে পুড়ে দেওয়ার হয়েছে। মুখটাকে সেভাবেই রেখে খেকিয়ে উঠে নীলিমা বলল, কী বলেন? আপনি যা বলেছিলেন সব মন থেকে বলেছিলেন?
সায়র মুচকি হেসে উপর নিচ মাথা ছাকালো। নীলিমা দ্বিগুণ রেগে মেগে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, তার মানে আপনি বলতে চাইছেন আমি আসলেই একটা ডাইনি বুড়ি? হকচকিয়ে উঠল সায়র। জলদি হাসি থামিয়ে বলল, এটা সেটা এমা সেটা কখন বললাম? নীলিমা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, এই যে এখন বললেন আপনি কাল রাতে যা বলেছেন সব আপনার মনের কথা। এরপর আর সায়র প্রত্যুত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা করলো না। নীলিমা ঠাস করে ওর মুখের উপরে লাগিয়ে দিল দরজাটা। এদিকে নিজের কথায় নিজেই বোকা বনে গেল সায়র। মনে মনে চোখ মুখ খিচিয়ে নিজের গালে নিজে থাপ্পড় বসালো সজোরে। তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বলল, বউ আমার, বিশ্বাস করো কাল রাতে একটুও নিজের মাঝে ছিলাম না। আমি আর নয়তো হুঁশে থেকে কোনো কিছু করেছি। কাল যা যা বলেছি, যা যা করেছি, এমনকি যদি চুমুও খেয়ে থাকি তাহলে সেটার জন্য আমিও খুব দুঃখিত। তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য নয় রাগিনী। আমি তো তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি। দুঃখ দিতে যাব কেন বলো? সবাই তো বিয়ের আগে প্রেমে পড়ে। আমরা না হয় বিয়ের পরেই প্রেম করব। তুমি সময় নাও, আমি অপেক্ষারত। আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ। বিউটিফুল। দরজার সামনে দাঁড়িয়ে তখনও উদ্গ্রীব হয়ে নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমাণ করায় ব্যস্ত সায়র। আজ যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতিমা। আগাগোড়া একজন শুদ্ধ পুরুষ, সে মাল খেয়ে এসে অনুমতি ব্যতীত বউকে চুমু খেয়ে ফেলেছে। এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয়। তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা জরুরি। তবে নীলিমার বোধ হয় এত বেশি শুদ্ধতায় কিঞ্চিত আপত্তি রয়েছে। তাই তো নিজের শুদ্ধ স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তরা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেয়ালে ঠেস দিয়ে খানিকটা আবেদনময়ী রূপে দাঁড়িয়ে পাতলা অধর যুগল গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতে নীলিমা বলে, এই নাইট ড্রেসটা জামা কাপড়ের প্যাকেটে পেয়েছি, সাইজটা আমারই, কে কিনলো বলুন তো? নীলিমার কথার কোনোরূপ জবাব দিল না সায়র, বরং গভীর চোখে ওর ধনুকের মতো বাঁকানো নারীর শরীরটা এক ঝলক পরক করে শুষ্ক ঢোক গিলল। কী দেখছেন অমন করে? সায়রের চোখ দুটো চিকচিক করছে। ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাতে সর্বে শেরবা প্রশ্রয় দিয়ে ফট করেই বলে উঠল, আজকে একটু অশুদ্ধ হতে চাই নীলিমা। একটুও নয়, অনেকটা অশুদ্ধ হতে চাই। বাইরে বাতাসের তাণ্ডব, শেষ রাত বোধ হয় ঝড় উঠবে। সায়রদের অ্যাপার্টমেন্টে চাইতেও কৃতিকের এই নির্জন শহরতলির বাড়িতে বাতাসের বেগ দ্বিগুণ। তবে থাই লাগানো বিশাল জানালা ভেদ করে সেই প্রকাণ্ড ঝড়ো হাওয়ায় প্রবেশ করতে পারে না অরু কৃতিকের মাস্টার বেডরুম অব্দি। ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনিত বাতাসের সাই সাই আওয়াজ। আওয়াজটা ভয়ানক, কেমন যেন গা ছমছম করে ওঠে। হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আতকে উঠবে। কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝড়ো বাতাসের সাই সাই আওয়াজে আতকে উঠল না অরু, এমনকি চমকালেও না খুব একটা। কারণ এর থেকেও বড় চমক তো ওর সামনেই বসে আছে, যার নাম জায়ান কৃতিক চৌধুরী। মানুষটা আস্তা একটা চমক, প্রতি সেকেন্ড অন্তরই সে চমক দেয় ওরুকে। এই যেমন মাত্রই নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসে একেবারে বাধ্য স্বামীর মতো বউয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিল, কোনো কিছু না ভেবেই হদিস দিয়ে দিল নিজের হৃদয়ের অসহনীয় পীড়ার। এ পীড়া যে নতুন নয়, তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায়। এই যে জায়ান কৃতিক নিজের অসহায়ত্ব অরুর সামনে তুলে ধরলো, নিজের দুর্বলতা প্রকাশ করে দিল, এটা কি চারটেখানি কথা? বোধ হয় না। কিন্তু অরুও তো কৃতিকেরই বাঁকা পাঁজরের হার। এমন ঘাটতারা পুরুষের পাঁজর থেকে সৃষ্টি হওয়া নারী তো কম যায় না, তাই তো? কৃতিকের এমন আবেগাপ্লুত কথাতেও একেবারে সোজাসাপটা অগ্রাহ্য করল অরু। নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দুও না দমিয়ে বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিল পাশের বেডরুমের উদ্দেশ্যে, যেখানে আগে ও আর অনু ঘুমাতো। অরুর কোমল চেহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট। আজ বেজায় চটেছে সে। তার উপর রুম থেকে অবধি চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক নিজেও এগিয়ে গেল অরুর পিছু পিছু। ওকে আটকানোর চেষ্টা করে বলল, বেবি কোথায় যাচ্ছিস? ব্যথা করছে তো। অরু পিছু ফিরল না, হনহনিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। অরু থামছে না দেখে কৃতিক আবারও দ্রুত কদমে এগিয়ে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর গেস্ট রুমের দরজাটা সশব্দে লক করে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? অরু গাল ফুলিয়ে জবাব দিল, ঘুমাতে। কৃতিক ভ্রু কুচকে দাঁতে দাঁত চাপলো, মাথাটা সামান্য নুয়ে অরুর মুখের কাছে মুখ নিয়ে বলল, সাহস তো কম না, আমার সাথে ঘুমাবি না? সেটা আবার মুখ দিয়ে উচ্চারণ করছিস? তোকে অনুমতি দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর? কৃতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরও বেশি বিগড়ে যায়। ও তৎক্ষণাৎ দুহাতে কৃতিকের চওড়া বুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল ছাদ বারান্দায়। বাইরে ঝড়ো হাওয়ার তোর বেড়েছে, বই কি কমেনি। তবে এই মুহূর্তে অরুর চড়াও মেজাজের কাছে এসব ঝড় হাওয়াটাও কিচ্ছু পাত্তা পেল না। অরু চলে যাচ্ছে দেখে কৃতিক আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। পেছন থেকে এক নাগারে অরুর মাথায় খোলা চুলে পিঠে সাবধানে শব্দ করে চুমু খেতে খেতে অরুকে মানানোর চেষ্টা করে বলল, বেবি, আই ডিড নট মিন ইট, ইউ নো না।
হাউ মাচ আই লাভ ইউ, হাউ মাচ আই লাভ ইউ। তাহলে কেন বুঝতে চাইছিস না? কেন এভাবে অবহেলা করে হার্ট করছিস আমাকে? তুই শুধু একবার বল, তুই যা বলবি আমি তাই করব। তাও প্লিজ আমার সাথে একটু কথা বল, প্লিজ হার্টবিট, আই ক্যান টলারেট দিস পেইন অ্যানিমোর। কৃতিকের চোখ মুখে ভীষণ অসহায়ত্ব, হাতে এখনও ক্যানোলা লাগানো, তাই খুব শক্ত করে ধরতে পারেনি অরুকে, যার দরুন অরু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল কৃতিকের বাঁধন থেকে। নিজেকে ছাড়িয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়াতে চুপচাপ এগিয়ে গেল পুলের দিকে। তবুও কৃতিক কিছু বলল না, বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় জড়িয়ে ধরল অরুকে। এবার একটু কৌশল খাটিয়ে অরুকে জব্দ করছে সে। এক হাত রেখেছে অরুর কোমরে, অন্য হাত গলা আর বুকের মাঝখানে। এবার আর নড়াচড়া করতে পারছে না অরু, যার ফলস্বরূপ কৃতিকের হাতের মধ্যে থেকে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও। বলিষ্ঠ দেহের কৃতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে অরু। ওদের ধস্তাধস্তিতে কৃতিকের ক্যানোলা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে এক পর্যায়ে। তবুও কৃতি থেকে একটুখানি ছাড়ছে না অরুকে, বারবার শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করছে শুধু। বেবি প্লিজ, বলেছি তো আর হবে না, দেখ আমি সরি বলছি, আমি এক্সট্রিমলি সরি, তাও তুই কথা বল প্লিজ। আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না, এতে আমি রেগে যাই, তোর দূরত্ব সহ্য হয় না আমার, বোঝার চেষ্টা করি একটু। কৃতিকের কথা শেষ হতে না হতে ধস্তাধস্তিতে এক পর্যায়ে পা ফসকে আচানক পানিতে পড়ে গেল ওরা দুজন। পানিতে হাবুডুবু খেয়ে ওরু তাড়াহুড়ো পুল থেকে উঠতে গেলে স্কার্ট সমেত এক পা টেনে ধরে আবারও অরুকে পুলের মাঝে ছুঁড়ে মারে কৃতিক। এমন কাহিনীতে আপনা আপনি কয়েক ঢোক পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে মাথা তুলল কন্দনরত অরু। ঠান্ডা পানিতে ভিজে একাকার হয়ে গমরঙা ত্বকে লালচে বর্ণ ধারণ করেছে ওর। কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা কপল বেয়ে অবাধে গড়িয়ে পড়ছে তপ্ত নোনা জল, যা চোখ এড়ালো না স্বয়ং কৃতিকেরও। নিজের কর্মকাণ্ডে ব্যতিগ্রস্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে একটানে কাছে নিয়ে এসে ওর বুকের মধ্যে চেপে ধরে কৃতিক শুধালো, ব্যথা লেগেছে? পর মুহূর্তেই কান্নার বাঁধ ভেঙে গেল অরুর। কোনো কিছুর তোয়াক্কা না করে অনেকটা শব্দ করে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের বুকে ইচ্ছে মতো কিল ঘুষি ছেড়ে অভিমানী কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই একটা পচা স্বামী, তোর সাথে কোনো কথা নেই আমার, থাকতেও পারে না। তুই সবসময় আমাকে বকিস, কথায় কথায় গায়ে হাত তুলিস, তোর দেয়া হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে, তাও আমি সব কিছু সহ্য করি, চুপচাপ মেনে নিই, কারণ আমি জানি যে আমি তোর দুর্বলতা, তুই আমাকে না পেলে উন্মাদ হয়ে যাবি, থাকতে পারবি না আমায় ছাড়া। তাই বলে তুই আমার ভালোবাসায় এভাবে আঙুল তুলবি? তোর মতো একরোখা অবাধ্য বদমেজাজি মানুষকে ভালোবেসে কী না সহ্য করেছি আমি, কথার আঘাত, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আর কত কী তারই আত্মা নিয়ে। তাহলে তুই কিভাবে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি, কিভাবে বল? শেষ কথাতে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে কৃতিকের বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল অরু। ও এত জোরেই কামড়ে ধরেছে যে ব্যথার চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে কৃতিক, তবুও অরুকে সরায়নি নিজের থেকে। আর না তো অরুর এত এত অভিযোগের পাছে একটা টু শব্দও করেছে। নিজের দাঁতের শক্তি পড়ে এলে কৃতিকের ভেজা টি শার্ট টেনে ধরে অরু আবারও কাঁদতে কাঁদতে বলে, সত্যি করে বলুন তো, ভালোবাসা আর অবসেশন এক না, তাই না? তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করছেন? যখন আমার বাহিক সৌন্দর্য হারিয়ে যাবে তখন? জাস্ট শাট ইউর ফাকিং মাউথ অরু। অরুর কথা শেষ হওয়ার আগেই গর্জে উঠল কৃতিক। ওর কথায় নিজের অজান্তেই কপালের রগ ফুলে ওঠে। কখন যে শান্ত মস্তিষ্কের রন্ধে রন্ধে রাগের পারদ ছড়িয়ে পড়েছে তা টের পায়নি কৃতিক নিজেও। এদিকে কৃতিকের ধমকে কম্পিত হয়ে উঠছে অরুর শরীর। কৃতিক এতটা ভয়ানক টোনেই ধমক দিয়ে উঠেছে যে অরু এবার কান্নাকাটি ভুলে গিয়ে মুহূর্তেই কৃতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঢোক গিলে পুলের মধ্যেই পিছু হাঁটতে শুরু করলো। অরু খুব ভালো করেই বুঝতে পারছে যে অযথাই একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছ। এবার অরুর কপালে দুঃখ আছে, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। অরু তা ছাড়িয়ে গিয়েছে। কৃতিকের হাত থেকে সেই কখন থেকে রক্ত ঝরছে তাতে অবধি নজর নেই ওর। চোখ মুখ খিচে যাহা মন চায় তাই বলে যাচ্ছে কৃতিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগ চটে গেল। গুমোট হয়ে উঠেছে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা। কি বললি তুই, আবার বল। কৃতিকের গুঁড়ো গম্ভীর পুরুষালী প্রতিটি কথার ভাজে ভাজে উপচে পড়ছে কর্তৃত্ব আর কঠিন শাসন। অরু তাতে ভরকালো, জিভ দিয়ে শুষ্ক ঢোক গিলে অধর ভিজিয়ে কৃতিকের ইস্পাতের ন্যায় কঠিন মুখমণ্ডলের আর চোখে চেয়ে রইল শুধু। অরুকে অনুসরণ করে কৃতিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরও খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে তির্যক কণ্ঠে বলল, কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকুই বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌ জানিস তোর জন্যই যে আমি এমন? ওরও কিছুই বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে। আর কৃতিক ওকে অনুসরণ করে সামনে এগোচ্ছে, যার দরুন
একজন আরেকজনের দিকে তাকিয়ে বরাবরই বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা। ওরও চুপ করে আছে দেখে কৃতিক আচমকা ওকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে এনে ওর কোমরে শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, তুই যখন 11 বছরের বাচ্চা একটা মেয়ে ছিলি তখন থেকে তোর প্রতি আসক্ত আমি। এই রূপ এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখনও। কৃতিকের কথা শুনে সচকিত হয়ে নুইয়ে রাখা মাথাটা তুলে ওর চোখে চোখ রাখলো ওরু। কৃতিক তির্যক হেসে বলল, আই নো ইটস নট ফেয়ার, কিন্তু কি করব বলতো? নারী জাতির উপর এক আকাশসম ঘৃণা আর অভিমানের ঊর্ধ্বে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তোর হৃদয়টা পেঁজা তুলোর মতো নরম আর উষ্ণ। আমার কঠিন বরফের মতো শীতল নির্জীব হৃদয়ে একটুখানি উষ্ণতার ছোঁয়া দিতেই উপরওয়ালা বোধ হয় তোকে আমার নিকট পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সেই ছোট্ট হাতের স্পর্শ আজও আমাকে পুলকিত করে ওরু। ঠিক সেদিনের মতোই চমকে দেয় বারবার। নিজের অজান্তেই সেদিন আমার বুকে ঘুমিয়ে গিয়েছিলি তুই। ব্যাস তখন থেকেই শুরু হয়ে গেল হৃদয়ের তোলপাড়। তীর তীর করে ভেঙে গেল দাম্ভিকতার পাহাড়। সেদিন আমিও বোধ করেছিলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ার বাঁধনের বড্ড প্রয়োজন। আর তুই হলি আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপুরী। সেদিনের পর থেকেই নিজের স্ট্যাটাস, পার্সোনালিটি, বয়স, সম্পর্কের সমীকরণ সব কিছুর মাথা খেয়ে তোর প্রতি অবসেসড হয়ে গিয়েছিলাম আমি। চোখ বুঝলে কিংবা চোখ খুললে দিন রাত শুধু তোকেই দেখতাম। তুই আমার মাথা থেকে বেরই হতিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে, তাও আমি সারাক্ষণ তোকেই চাইতাম। শুধুমাত্র নিজের অবাধ্য চিন্তা চেতনা আর বেপরোয়া ইচ্ছুগুলোর হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে নিজেই সরে এসেছিলাম তোর কাছ থেকে। বাড়িয়েছিলাম 1000 মাইলের দূরত্ব। দুজনের মাঝে টেনে দিয়েছিলাম তিক্ততার এক মহাপ্রাচীর। একাকী বিষণ্ণ জীবনে কতটা যন্ত্রণায় দিনরাত অতিবাহিত করেছি সেই হদিস রাখিস তুই? অথচ কোনো কিছু না জেনে আমার ভোগ করা যন্ত্রণার একাংশ সহ্য না করেই আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর আমার ভালোবাসা নিজের ছোট্ট আঙুলটা তাক করে ফেললি ওরু। আমার থেকেও বেশি ভালোবাসিস তুই? আনসার মি। ওর মুখে কথা নেই, কী বা বলবে ও? জেনে শুনেই তো ভালোবাসার মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছে ও। কৃতিকের মতো করে অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো কৃতিকের প্রেমে পড়তে বাধ্য হয়েছে ওরু। নতুন করে মনকে বোঝানোর তো কিছু নেই। এই মানুষটার হাতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম, উপসংহার সবই তো লেখা শেষ বহু আগেই। ওরও জানে কৃতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়। তাও ওরুর জায়ান কৃতিককেই চাই। মুখে 100 বার না বললেও মনে মনে 1000 বার হ্যাঁ বলে বসে আছে ও। এ যেন জেনে শুনে বিষ পান। নিজের শক্ত হাতের বাঁধন ঢিলে করলো কৃতিক। আস্তে করে ওরুর কোমর ছেড়ে দিয়ে ভ্রম থেকে বেরিয়ে এসে কৃতিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ওরু। যেন ও বলতে চাইছে, কী ব্যাপার, ছেড়ে দিলেন কেন? এতক্ষণ এত জোরাজোরি করলেন, আর এখন এভাবে ছেড়ে দিচ্ছেন কেন? ধরে রাখুন না আমাকে। কিন্তু তার একটা কথাও উচ্চারণ করতে পারল না ওরু। আত্মসম্মানের তো একটা ব্যাপার আছে। ওরু নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ চোখ বুঝে নিজেকে খানিকটা সংযত করে শান্ত স্বরে কৃতিক বলে, আই নো মাই অবসেশন ইজ আনহেলদি। রাগের সময় যা খুশি তাই করি আমি, নিজের অজান্তেই। তোকে অনেক অনেক কষ্ট দিই, আমি মানি, সব দোষ আমার। আমি অনেকটা বেপরোয়া, আমি ছন্ন ছাড়া, তাও আমি। কিন্তু তুই শুধু একটা বার আমার হয়ে থেকে যা ওরু, ট্রাস্ট মি। আমি ভালোবাসতেও জানি। কৃতিকের শেষ কথাগুলো ঠিক কী পরিমাণ জাদু ছিল তা বোধ হয় ওরু বলে বোঝাতে পারবে না। কৃতিকের মতো পিছুটানবিহীন মানুষও যে এত কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে, সেটা ওরু আজকে প্রথম আবিষ্কার করলো। আর ও এটাও জানে যে কৃতিক এই কথাগুলো আজ প্রথমবারই বলেছে, অথচ প্রথমবারই কি সুন্দর হৃদয় নাড়িয়ে দিল। কৃতিকের কথার পাছে মুখে কিছু না বললেও মনে মনে ওরু বলে, ফিরে যাওয়ার জন্য আসিনি তো, তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি? তোমার অতিরিক্ত ভালোবাসার নিজেকে দগ্ধ করা যায় এখনও বাকি আমার। বাইরে বিজলি চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। বিজলির আলোয় আলোকিত হয়ে উঠছে সুইমিং পুলের নীলবর্ণ টলটলে স্বচ্ছ পানি। বাতাসটাও বেড়েছে দ্বিগুণ। বাইরের এহেন বৈরী আবহাওয়া দৃষ্টিগোচর হতেই কৃতিক ওরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার স্পর্শ খারাপ লাগলে আমি আর তোকে টাচ করব না কখনো। আর না তো তোকে কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করব। শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা খুনাক্ষরেও মুখে আনবি না, ব্যাস এটুকুই চাওয়া। ওয়েদার খারাপ, জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃতিক। তৎক্ষণাৎ পেছন থেকে ওরু ডেকে বলে, কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে? ওরুর কথায় কৃতিক পেছনে ঘাড় ঘোরালো। ওরু এগিয়ে এসে লাফ দিয়ে কৃতিকের কোলে উঠে পড়ে। ওরুর দুই ওরুতে হাত রেখে ওকে সামলে নিয়ে কৃতিক গম্ভীর মুখে বলল, এখন আবার কি চাই? আপনার স্পর্শ চাই। কতদিন হয়ে গেল আপনি আমাকে একটু আদর করেন না। কৃতিক শুষ্ক ঢোক গেলার সময় ওর অ্যাডাম স্যাপেলটা কি আকর্ষণীয়ভাবে ওঠানামা করলো, যা দেখে চোখ দুটো আচানক নেশায় বুঁদ হয়ে গেল ওরুর।
অগত্যাই অরু নিজেই খেই হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করলো কৃতিকের গলাটা। অরুর গভীর চাহনি পড়ে ফেলতে খুব একটা সময় লাগে না কৃতিকের। একটানে অরুর হাতটা নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শুধালো, যা বলছিস আর যা করছিস তা কি সজ্ঞানে ভেবে চিন্তে করছিস? আমার ভালোবাসা যে যন্ত্রণাদায়ক সেটা ভুলে গেলি? ওরু আস্তে আস্তে নিজের চাহনির উপরে তোলে কৃতিকের চোখে চোখ রেখে বলে, এত কিছু বুঝি না, আমি আপনাকে চাই। জেনে সরে আপনার বিষাক্ত ভালোবাসা গ্রহণ করেছি আমি। যন্ত্রণা তো সহ্য করতেই হবে, তাছাড়া আজকে নতুন তো কিছু নয়। প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় কৃতিক। অরুর লম্বা চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের কাছে। অতঃপর সেভাবেই ধরে রেখে শিশিয়ে কৃতিক বলে, আজ আমি একটু বেশিই রেগে আছি অরু, সহ্য করতে পারবি না আমায়। আর না তো আমি তোকে কষ্ট দিতে চাইছি। কৃতিকের বলা কথাগুলো চুপচাপ শুনে গেল অরু। অতঃপর কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে চোখের পলকে কৃতিকের সিগারেটে পোড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠাধর চেপে ধরে কয়েক সেকেন্ড আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাঙানোর আশায় এই একটা ছোট্ট চুমুই যথেষ্ট ছিল এই মুহূর্তে কৃতিককে ব্লাডি বিস্ট বানিয়ে দিতে। কৃতিকের থেকে নিজের ঠোঁটের কয়েক সেন্টিমিটার দূরত্ব বাড়িয়ে মাথাটা নিচু করে ওরু বলে, আর কখনো আপনার উপর রাগ করবো না আমি। আর না তো আপনাকে এভাবে জ্বালাতন করব। আপনি কত অসুস্থ বলুন তো? আমি সত্যিই একটা ইম্যাচিওর, সব ভুলে যাই আমি। কৃতিক প্রথমে চুপচাপ ওরুর কথা শুনে গেল। পরক্ষণে বাজ পাখির মতো আক্রমণ বসালো ওরুর ফিনফিনে কোমল ওষ্ঠা ধরে। ওরুর দম ফেলতে ফুরসত নেই, অথচ কৃতিক ছাড়লো তো নাই, উল্টা ঠোঁটের কাজ অব্যাহত রেখে হিসিয়ে বলল, 100 বার করবি, যত ইচ্ছে তত রাগ করবি আমার উপর। দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দায়িত্ব শুধু আমার। তোর রাগ ভাঙাতে যা করতে হয় তাই করব আমি। দরকার পড়লে সারাদিন সারা রাত তোর পিছু পিছু ঘুরবো, কোনো সমস্যা নেই তাতে। ইউ হ্যাভ প্রপার রাইট টু বি অ্যাংরি উইথ মি বেবি, অ্যান্ড আই হ্যাভ প্রপার রাইট টু বি পানিশ ইউ। শেষ কথাতে তীর্যক হাসি রেখা ফুটে ওঠে কৃতিকের ভেজা অধরের কোণে। অরু তৎক্ষণাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে কৃতিকের পানে ভয়ার্থ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবারও মারবেন? এবার আর জবাব দিল না কৃতিক। অরুকে বাচ্চাদের মতো কোলে নিয়েই পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল করিডোর আর ছাদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে। সেখানে ওরুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলে ওরু হকচকিয়ে উঠে বলল, ওটা খুলবেন না প্লিজ, এমনিতেই অনেকটা জখম হয়েছে। আর না, কৃতিক চোখ ছোট ছোট করে ওরুর আগাগোড়া পর্যবেক্ষণ করে হ্যাস্কি স্বরে বলল, দেন ইউ হ্যাভ টু হেল্প মি। কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো ওরু, মিয়ে যাওয়া গলায় শুধালো, কি হেল্প? কৃতিক ওরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই স্বরে বলল, জাস্ট আনবাটন মাই শার্ট। আমাদের গল্পের ইষ্টিকুটুম হলেন আপনি শায়র, আমি নই। স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতম মুহূর্ত পার করে শায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশে চোখ বুজেছিল, মাত্র কয়েক সেকেন্ড ঠিক তখনই কথা ছোড়ে নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় শায়রের। মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমার গলায় থুতনি ঠেকিয়ে ভ্রু কুচকে শায়র বলে ওঠে, মানে? আমি এত কঠিন বাংলা বুঝি না নীলিমা, একটু বুঝিয়ে বলবে? শায়রের কথার পাছে নীলিমা রহস্যময়ী হাসি উপহার দিয়ে বলে, আপনাদের সবার ধারণা ভুল শায়র, আপনি আমাকে বিয়ে করতে জোর করেননি, আর না তো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন। নীলিমার কথা শুনে শায়র এবার ধরফরিয়ে উঠে বসে অবাক কণ্ঠে বলে, কি বলছো এসব? আমার স্পষ্ট মনে আছে আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বাজান আমার দিকে বন্দুক অবধি তাক করেছিলেন। নীলিমা নিঃশব্দে হাসলো। ওর হাসিটা ছিল ব্ল্যাক হোলের মতোই রহস্যে ঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকেও বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখে নীলিমা বলে, শুরু থেকে শেষ অবধি সব কিছুই সাজানো ছিল শায়র শুষ্কর একটা ঢোক গিলে বলল, একটু খুলে বলবেন? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। পরক্ষণেই বলে, আচ্ছা আপনার একটুকু অদ্ভুত লাগেনি? কথা নেই বার্তা নেই হুট করে আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেল? কিংবা আমাদের বিয়ের পরে আব্বাজান আমাদের কেন খুঁজলো না? আচ্ছা বাদ দিন, আমি কি আমাকে বিয়েটা করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। শুনলাম আপনিও অনু আপার বিয়ের পরেই চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। পরে নিজেই অন্য ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবরটা দিয়েছে, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান আর জোর করে বিয়ে করে নেন। শায়র স্তম্ভিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এতটা নাটক কেন করেছিলেন নীলিমা? আমি তো তোমাকে শুরু থেকেই পছন্দ করতাম। আর তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছেই থাকে তাহলে শুধু শুধু আমাকে ইগনোর বা করেছিলে কেন? নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা একটা করে বলি। শায়র বুঝদারদের মতো মাথা ঝাঁকালো। নীলিমা বলল, প্রথমত মানুষ বিপরীতমুখী জিনিসে আকর্ষিত হয় বেশি। আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশিই দেখা দেয়। তাই তো আমি ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত, যার ফল দেখুন আপনি খুব দ্রুতই আমার প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক না হতে পারার কারণ একটাই ছিল, আর তা হলো অনুশোচনা। নিজেকে বাঁচাতে মিথ্যা অবলম্বন করেছিলাম আমি। আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়। এসব ভাবতে গেলে তীব্র অনুশোচনা আর অপরাধ বোধে মাথাটা
হেট হয়ে যেত আমার। বিয়েটা কেন করেছিলে? নীলিমার কথার মাঝেই প্রশ্ন করে সায়র। প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমা বলে, একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। মা মারা যাওয়ার সময় চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে অভাবে পড়ে আমাদের বাড়িটা বন্ধক রেখেছিলেন আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে হলেন আমাদের পুরান ঢাকার প্রভাবশালী জৈনক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ান তিনি। দিন দুপুরে মেয়েদের তুলে এনে সম্ভ্রমহানি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথায় ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল। প্রতি মাসে এত মোটা অঙ্কের সুদ দিতে গিয়ে আব্বা হিমশিম খেতে শুরু করলেন। এক পর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলে নির্দয় লোকটা সুযোগ বুঝে একসাথে সব টাকা দাবি করে বসে। না দিতে পারলে আমাকে তুলে নিয়ে যাবে, সেই হুমকিও ঢুকিয়ে দিল আব্বাজানের চিন্তিত মস্তিষ্কে। ইটস 2024 নীলিমা, এরকম লোক এখনও এক্সিস্ট করে? আমি তো ভাবতেই পারি না। কপালে দুহাত ঠেকিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার পাছে নীলিমা বলে, করে। বাংলাদেশে এর থেকেও বহুগুণ খারাপ লোক এক্সিস্ট করে সায়র। তারপর কি হলো? নীলিমা নির্লিপ্ত কণ্ঠে বলে, তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। আব্বাজান কাকুতি মিনতিতে লোকটা আমাকে তুলে নেয়নি ঠিকই, তবে একটু বড় হতেই পুরো মহল্লায় ঘোষণা করে দিয়েছে সে আমাকে বিয়ে করবে। এমনকি আব্বাকেও হুমকি দিয়ে রেখেছে তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজে মুখ দেখানোর অবস্থাতেই রাখবে না। জানেন, সে সময় এমন একটা কুপ্রস্তাবকেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাজানের হাতে। নয়তো কোনো দিন দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটি গিয়েছি আর ফিরে এসে লাশ হয়ে আছি। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা তটস্থ ছিলেন। তাই তিনি লোকটাকে অনুরোধ করেন আমাকে যাতে পড়তে দেওয়া হয়। বিয়ে আমার তার সাথেই হবে। লোকটা আব্বাজানের কথা রাজি হলেও চারিদিকে ততদিনে জানাজানি হয়ে যায় যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যার দরুন লোকটার ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতো অবধি না। এভাবেই দিন যাচ্ছিল। ধীরে ধীরে নিজেকে বলির পাঠা ভাবতে শুরু করি আমি, কারণ আমার ভবিষ্যৎ বলে আর কিছুই নেই। ঠিক এমন একটা দম বন্ধ করে জীবনের মাঝপথে আটকে গিয়ে আমি যখন চটফট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনে পদাচরণ ঘটান আপনি। ততদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুঁজছিলাম আমি সায়র। উপরওয়ালার কাছে দিনরাত প্রার্থনা করে বলেছিলাম যাতে আমার জীবনে এমন কেউ আসে যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে বহু দূরে, অনেক অনেক দূরে নিয়ে গিয়ে সযত্নে নিজের আস্তিনে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন, সত্যি সত্যি তাই হলো। আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমায় বাঁচালেন, আমার জীবনে ইষ্টিকুটুম রূপে এসে আমার রক্ষক হয়ে। সায়রের কথায় এক নাগারে কথাগুলো বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল নীলিমা। সায়র দ্রুত হস্তে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার ইষ্টিকুটুম। এরপর কোনো ভুঁড়িওয়ালা আমার বউকে ছিনিয়ে নিয়ে যায় দেখবো আমি। বেটাকে চোখের সামনে পেলে যদি ওর গোফ টেনে না ছিঁড়ি তো আমার নামও সায়র আহমেদ নয়। সায়রের কথায় ফিক করে হেসে দিল নীলিমা। নীলিমা হাসছে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পিষ্টে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সায়র বলল, আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না। অনেকে কমেন্ট করতেছিল আর জিজ্ঞেস করতেছিল যে আপু হচ্ছে গল্পটার কতটুকু আছে। গল্পটা আরেকটা পর্ব দিলে শেষ হয়ে যাবে, আর বেশি নেই। তো এটাই ছিল আজকের জন্য, এতটুকুই থাক। বাকিটা কালকে গল্পটা শেষ হয়ে যাবে। লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো আল্লাহ হাফেজ।